সোলো ট্রাভেলিং এই কথাটার সাথে আমরা খুবই পরিচিত। বর্তমান সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় হাজার হাজার মানুষ ট্রাভেলিংকে বেছে নিয়েছে তাদের পেশা এবং হবি হিসেবে। যারা দুনিয়ার বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এবং সেই জায়গার ভিডিও এবং ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উপার্জন করে লক্ষ লক্ষ টাকা। সাথে লাইক এবং কমেন্টের ক্ষুধা তো সমস্ত ইনফ্লুয়েন্সারেরই রয়েছে। তবে ধরুন আপনার প্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যদি হঠাৎ করেই গায়েব হয়ে যায় এমনই এক ভ্রমণে। হ্যাঁ, এমনটাই হয়েছে আজকের গল্পের এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সাথে, যে সুন্দর জায়গার খোঁজে থাইল্যান্ডের সমুদ্র গেলেও বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না কি অপেক্ষা করছে তার জন্য। তো হ্যালো ফ্রেন্ডস, আমিও, তোমরা দেখছো ওর গপ্পের পক্ষ থেকে আজকের পেশকাশ ইনফ্লুয়েন্সার। গল্পে শুরু হয় ম্যাডিসন নামের এই মেয়েকে দেখিয়ে। সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। বর্তমানে সে থাইল্যান্ডে এসেছে ঘুরতে। এখানে সারাদিন সে তার হোটেলটাকে এক্সপ্লোর করে এবং বিভিন্ন জায়গায় ঘুরে তার ভিউয়ার্সদের জন্য ভিডিও তৈরি করে। সোশ্যাল মিডিয়ায় তার মতো খুশি যেন কেউ নেই, কিন্তু বাস্তবটা এমন নয়। সে এখানে নিজেকে খুব একা মনে করে। আসলে তার বয়ফ্রেন্ডের সাথেই এখানে ঘুরতে আসার কথা ছিল, তবে সমস্ত বুকিং হয়ে যাবার পর শেষ মুহূর্তে তার বয়ফ্রেন্ড প্ল্যান ক্যান্সেল করেছে। তাই বাধ্য হয়ে সে একাই এখানে আছে। সারাদিন ভিডিও বানায়, প্রোডাক্টের স্পন্সরশিপ করে, এভাবেই ভ্যাকেশন কাটছিল তার। একদিন রাতে হোটেলের বারে একাই ড্রিঙ্ক করছিল। হঠাৎই রুপার্ট নামের এক লোক তার পাশে আসে। তার সাথে খুবই ফ্লার্টিং ওয়েতে কথা বলতে থাকে। ম্যাডিসন কিছুটা বিরক্ত হচ্ছিল। পাশেই বসে থাকা অপর এক মেয়ে এসব খেয়াল করে। এই মেয়েটির নাম ক্যাসি। ক্যাসি রুপার্টকে দু চার কথা শুনিয়ে ম্যাডিসনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সে ম্যাডিসনকে বলে, যদিও থাইল্যান্ড নিরাপদ জায়গা, তবে একা একা ট্রাভেল করার সময় রুপার্টের মতো মানুষদের থেকে দূরে থাকা উচিত। ড্রিঙ্ক করার পর তারা আলাদাই রূপ ধারণ করে। ম্যাডিসনকে উদাস দেখে ক্যাসি কারণ জিজ্ঞেস করে। ম্যাডিসন বলে, সারা জীবন সে শুধু শুনেই এসেছে থাইল্যান্ড কতটা সুন্দর জায়গা, আর এত সুন্দর জায়গাতে এসে সে শুধু এই রিসর্টের পুলের পাশে বসেই দিন কাটাচ্ছে, কারণ তার বয়ফ্রেন্ড এখানে আসেনি। ঘুরতে যাওয়ার মতো মানুষ তার নেই। এটা শুনে ক্যাসি তাকে নিজের সাথে ঘোরার কথা বলে। ব্যাস, পরদিন তারা বাইক নিয়ে বেরিয়ে পড়ে থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর সূর্যোদয় দেখতে। ম্যাডিসন এত সুন্দর জায়গায় এসে দারুণ খুশি। সে ভিডিও বানাতে শুরু করে, তবে ক্যাসি এই ভিডিওতে থাকতে চায় না। আসলে ক্যাসির গালে একটা বড় জন্মদাগ রয়েছে, হয়তো সেই কারণেই সে ফটো উঠতে পছন্দ করে না। উল্টে সেই ম্যাডিসনের অনেক ছবি তুলে দেয়। এভাবেই সে পরদিনও ক্যাসির সাথেই ঘুরতে বের হয়। অনেক ভালো ভালো খাবার ট্রাই করে। রাতে নাইট ক্লাবে অনেক মজা করে পার্টি করে। পার্টি শেষ করে ম্যাডিসন তার হোটেলে ফেরে, তবে ব্যাগে তার চাবি নেই। এগিয়ে এসে দেখতে পায় তার হোটেল রুমের দরজাটাও খোলা। ম্যাডিসন প্রচুর ঘাবড়ে যায়। ভয়ে ভয়ে সে তার রুমে প্রবেশ করে। দেখতে পায় তার রুমের সমস্ত জামাকাপড় অগোছালো হয়ে আছে। তবে সবচেয়ে খারাপ ব্যাপার হলো তার টাকাসহ পাসপোর্টটাও চুরি হয়ে গেছে। ম্যাডিসন খুবই ঘাবড়ে গিয়ে ক্যাসিকে কল করে, কারণ ক্যাসি এখানকার একজন লোকাল মেয়ে। ম্যাডিসন প্রচুর ভেঙে পড়েছে। ক্যাসি ম্যানেজমেন্টের সাথে কথা বলে ম্যাডিসনকে জানায় তাকে টেম্পোরারি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে, আর ইউএস এম্বাসি থেকে ওই পাসপোর্ট আসতে 2 সপ্তাহ লেগে যাবে। ম্যাডিসন এখান থেকে চলে যেতে চেয়েছিল, তবে এখন বাধ্য হয়েই আরও 2 সপ্তাহ তাকে একা একাই থাইল্যান্ডে কাটাতে হবে। এটা শুনে ক্যাসি বলে, তুমি চাইলে আমার সাথে থাকতে পারো। প্রথমে হেজিটেট করলেও পরে ম্যাডিসন রাজি হয়ে যায়। একা একা বোর হবার চেয়ে ক্যাসির মতো একজন ভালো বন্ধুর সাথে থাকাটাই বেশি ভালো হবে বলে মনে করে। রাতে সে তার বয়ফ্রেন্ডকে কল করে। তার বয়ফ্রেন্ডের নাম রায়ান। রায়ান একজন ফটোগ্রাফার। সেই ম্যাডিসনের সমস্ত ফটো এবং ভিডিও তুলে দেয়। ম্যাডিসনের পাসপোর্ট চুরি হয়েছে শুনেই রায়ান রেগে যায়, কারণ 1 সপ্তাহের মধ্যেই ম্যাডিসনের দেশে ফিরতে হতো। একটা ব্র্যান্ড ডিলের শ্যুট রয়েছে তার। এমনিতেই ম্যাডিসন অনেক টেনশনে রয়েছে। তার উপর রায়ান তার সাহায্য করা বাদ দিয়ে তাকে এভাবে কথা শোনাচ্ছে। রেগে গিয়ে সে ফোনটি কেটে দেয়। ম্যাডিসন খুবই আপসেট হয়ে যায়। তাই আর কিছু না ভেবে পরদিন বেরিয়ে পড়ে ক্যাসির সাথে। ক্যাসি তাকে অনেক ভালো ভালো জায়গা ঘোরায়, যেসব জায়গার কথা ম্যাডিসন শুধু শুনেই এসেছিল। ক্যাসির মতো বন্ধু পেয়ে ম্যাডিসন অনেক খুশি। এরপর তারা চলে আসে ক্যাসির বাড়িতে। জঙ্গলের মাঝখানে খুবই দারুণ সুন্দর একটা বাড়ি ক্যাসির। ম্যাডিসন তো দারুণ খুশি হয়ে যায় এই জায়গা দেখে। তারা এখানে একসাথে ডিনার করে। পরদিন ভোরে তারা বেরিয়ে পড়ে ঘুরতে যাবার উদ্দেশ্যে। ক্যাসির নিজস্ব বোটও রয়েছে। এটা দেখে ম্যাডিসন ভিডিও করতে শুরু করে দেয়।
তবে ক্যাসি বলে এখনই ভিডিও না করতে, কারণ তারা যেখানে যাচ্ছে সেটা এর চেয়ে অনেক গুণ সুন্দর। এরপর দুজনে মিলে বেরিয়ে পড়ে সেই জায়গায় যাবার উদ্দেশ্যে। অনেকটা সমুদ্র পেরিয়ে তারা পৌঁছে যায় একটা নির্জন দ্বীপে, যেখানে কোনো ট্যুরিস্ট আসে না। ম্যাডিসন এত সুন্দর একটা দ্বীপ দেখে ইনস্টাতে লাইভ হতে চায়, তবে ফোনে কোনো সিগন্যাল নেই। একটু এগিয়ে যেতেই দেখতে পায় একটা কাঠের গুঁড়িতে দাগ দিয়ে মার্ক করা রয়েছে। বিষয়টা ম্যাডিসনের জন্য একটু অড লাগলেও সেটাকে উপেক্ষা করেই তারা সেখানে সময় কাটাতে থাকে। রাতে তারা বনফায়ার করে। ম্যাডিসন বলে আজ প্রায় 10-12 বছর পর সে এমন বনফায়ার করছে। শেষবার যখন সে এমন আগুনের পাশে বসেছিল তখন সে স্কুলে পড়তো, আর তারা এমন রাতে বনফায়ার করে অনেক ভয়ানক ভয়ানক গল্প করত। তার স্কুলের গ্রুপে একজন মেয়ে ছিল, সে সবচেয়ে ভয়ানক গল্প বলতো। যদি সে এখন উপস্থিত থাকতো তাহলে বলতো ক্যাসি কোনো সাধারণ মেয়ে নয়, সে এখানে ম্যাডিসনকে খুন করতে নিয়ে এসেছে। এসব বলে ম্যাডিসন হাসতে থাকে, তবে ক্যাসি এই গল্পকে আরও ভয়ানক করে তোলে। বলে সে ম্যাডিসনকে খুন করবে না, তবে কাল সকালে উঠে ম্যাডিসন দেখতে পাবে সে একা এই দ্বীপে রয়েছে। ক্যাসি তাকে ফেলেই চলে যাবে। এখানে না আছে কোনো নেটওয়ার্ক যে ম্যাডিসন হেল্প চাইতে পারবে। তার চারপাশে এত জল, তবুও সেই জল পান করতে পারবে না। কোনো খাবার থাকবে না। এভাবেই ক্ষুধা তৃষ্ণায় ম্যাডিসন তিলে তিলে পচে মরবে। ম্যাডিসন বলে কিন্তু আমার ফলোয়াররা তো নোটিস করবে আমি অনলাইন হচ্ছে না, তারা চিন্তায় অনলাইনে পোস্টও করবে, আর পুলিশ এসে তাকে বাঁচাবে, কারণ লাস্ট লাইফটা সে বোটে ওঠার সময় করেছিল। ক্যাসি বলে সোশ্যাল মিডিয়ায় কেউ কারো খোঁজ রাখে না, তুমি গায়েব হয়ে গেলেও কেউ নোটিস করবে না। এমনই ভয়ানক গল্প করেই তারা রাত্রিটা কাটায়। এরপর আসে সেই ভয়ানক দিন। ম্যাডিসন এখনও ঘুমোচ্ছে। ক্যাসি চুপচাপ ম্যাডিসনের ব্যাগ এবং ফোন নিয়ে বেরিয়ে পড়ে তার বোট নিয়ে, চলে যায় এই দ্বীপ ছেড়ে। আর এখন জনশূন্য এই দ্বীপে একা ফেসে রয়েছে ম্যাডিসন। হ্যালো বন্ধুরা, তোমরা কি ক্রিকেক্স সম্পর্কে জানো? ক্রিকেক্স হলো বাংলাদেশের জনপ্রিয় অনলাইন বেটিং অ্যাপ, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রবিন উথাপ্পা। ক্রিকেক্স 2019 সাল থেকে বাংলাদেশের 100% সুরক্ষিত অ্যাপ। গুগলও বাংলাদেশের বিশ্বস্ত বেটিং প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছে ক্রিকেক্সকেই, কারণ তারা তামিলনাড়ু প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং সম্প্রতি হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগের মতো ক্রিকেট লিগের দলগুলিকে স্পন্সর করেছে। ক্রেজি টাইম এবং স্লট গেমগুলিতে 5 লক্ষ টাকা পর্যন্ত সাপ্তাহিক 5% ক্যাশব্যাক দিচ্ছে। এছাড়াও ক্রিকেক্স প্রতিটি ডিপোজিটে দিচ্ছে 8.88% বোনাস। এছাড়া তুমি যদি ক্রিকেক্সের সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে স্ক্রিনশট প্রমাণ সহ লাইভ চ্যাটে যোগাযোগ করো, তাহলে অতিরিক্ত আরও 200 টাকা বোনাস পাবে। লিঙ্ক ইজ ইন দ্য পিন কমেন্ট। এখনই যাও আর সাইন আপ করে খেলা শুরু করো। অল দ্য বেস্ট। এভাবেই 3 সপ্তাহ কেটে যায়। ম্যাডিসন এখনও ভিডিও আপলোড করছে তার ডেইলি রুটিন সম্পর্কে, যেখানে সে সবাইকে বলে সে থাইল্যান্ডে আরও কিছুদিন থাকবে। এখানে সে ভোরবেলাতেই ঘুম থেকে ওঠে, সারাদিনের কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলে। এরপর সে বাইরে ঘুরতে যায়। এমনই প্রতিদিনের নানা রকমের গল্প সে তার ইনস্টাগ্রামে পোস্ট করে। এখন সে থাইল্যান্ডের একটা বড় ভিলাতে থাকে, তবে দেখানো হয় এই ভিলাতে ম্যাডিসন নয়, বরং দিন কাটাচ্ছে ক্যাসি। সে ম্যাডিসনের মতো পোশাক পরে, মাথায় উইগ পরে বেড়াতে যায় আর ভিডিও করে। ম্যাডিসনের অ্যাকাউন্ট থেকে এটিএম দিয়ে টাকা তোলে, আর সেই ভিডিওগুলোতে এআই এর সাহায্যে নিজের ফেসের জায়গায় ম্যাডিসনের ফেস বসায়। তার ভয়েসও নকল করে এআই এর সাহায্যে। আসলে 3 সপ্তাহ আগে সে ম্যাডিসনের ফোন এবং ব্যাগ নিয়ে চলে এসেছিল তাকে ওই দ্বীপে একা ফেলে। আর এই 3 সপ্তাহ থেকেই সে ম্যাডিসনের আইডেন্টিটি নিয়ে বেঁচে আছে, তার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট চালাচ্ছে। এরপর সে ম্যাডিসনের একটা ছবি ডেভেলপ করে, সেটাকে একটা দেয়ালে টাঙায়, যেখানে রয়েছে আরও 4 জনের ছবি। অর্থাৎ ক্যাসি এর আগেও ম্যাডিসনের মতোই আরও 4 জনের মার্ডার করেছে। আসলে ক্যাসি একজন সাইকোপ্যাথ কিলার। সে সব সময় সোলো ট্রাভেলার, অর্থাৎ যারা একা একা ঘুরতে এসেছে তাদেরকে টার্গেট করে। আর এখন 3 সপ্তাহ ম্যাডিসনের জীবনটা কাটিয়ে সে বোর হয়ে গেছে, তাই সে খুঁজতে থাকে তার পরবর্তী শিকার। এভাবেই খুঁজতে খুঁজতে ইনস্টাগ্রামে দেখতে পায় আরও একজন ইনফ্লুয়েন্সারকে, যে থাইল্যান্ডে একা একা ঘুরতে এসেছে। তার নাম জেসিকা, আর সেই হলো ক্যাসির পরবর্তী শিকার। ক্যাসি জেসিকার ওপর নজর রাখতে শুরু করে। এরপর সে জেসিকার সাথে কথা বলার চেষ্টা করে, তবে জেসিকা তাকে খুব একটা পাত্তা দেয় না। ক্যাসি সারা রাত ভাবতে থাকে কিভাবে জেসিকাকে তার কবলে আনা যায়। ইনস্টাতে জেসিকা সম্পর্কে রিসার্চ করে দেখতে পায় জেসিকা সব সময় সেলফ হেল্প এবং মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ব্যাপারে পোস্ট করে। পরদিন সে আবারও যায় জেসিকার সাথে দেখা করতে।
একটা নাইট ক্লাবে গিয়ে সে গতকালের জন্য জেসিকার কাছে ক্ষমা চায় এবং জানায় সে অনেকদিন থেকেই জেসিকাকে ফলো করে, সে তার ফলোয়ার, ব্যাস আর কি। এরপর শুরু হয় তাদের মধ্যে গল্প। ক্যাসি ম্যাডিসনের গল্পটাই সম্পূর্ণ নিজের বলে চালিয়ে দেয়। সে বলে তার বয়ফ্রেন্ডের সাথে এখানে আসার প্ল্যান ছিল, তবে শেষ মুহূর্তে তার বয়ফ্রেন্ড আসেনি, আর এখন সে একটা বিশাল বড় ভিলাতে একাই দিন কাটাচ্ছে। এত বড় ভিলার কথা শুনে জেসিকা খুবই আগ্রহী হয়ে যায়। আসলে ইনফ্লুয়েন্সারদের একটা দুর্বলতা তো আছেই, সুন্দর সুন্দর লোকেশনে গিয়ে ছবি তোলার। জেসিকা এই একটা কারণেই ক্যাসির সাথে বন্ধুত্ব করে নেয়। পরদিনও তারা দেখা করে। জেসিকা এক ফটোগ্রাফারকে দিয়ে তার ছবি তোলাচ্ছিল। এই সুযোগেই ক্যাসি জেসিকার ব্যাগ থেকে হোটেল রুমের কি কার্ডটা নিয়ে নেয়। এরপর জেসিকা চলে যায় একটা ব্র্যান্ড ডিল নিয়ে আলোচনা করতে। এই সুযোগে ক্যাসি ওই কি কার্ড নিয়ে ঢুকে পড়ে জেসিকার রুমে, ঠিক যেমন করে ম্যাডিসনের রুমে গিয়ে পাসপোর্ট চুরি করেছিল তেমনভাবেই। রাতে হোটেলের বাইরে বসে ফোন নিয়ে অপেক্ষা করতে থাকে কখন জেসিকা তাকে কল করবে। ইতিমধ্যেই জেসিকার কল আসে। ব্যাস আবারও সেই একই ঘটনা। সে জেসিকাকে নিয়ে আসে তার ভিলাতে, অর্থাৎ ম্যাডিসনের ভিলাতে। তবে এখানে অপেক্ষা করছে আরও এক টুইস্ট। ভিলাতে পৌঁছতেই দেখতে পায় দরজা খোলা রয়েছে, কেউ মোমবাতি জ্বালিয়ে গোলাপের পাপড়ি ছিটিয়ে রেখেছে দরজায়। ক্যাসি খুবই ঘাবড়ে যায়। কে এসেছে এই বাড়িতে? কারোরই তো আসার কথা নয়, কেউ তো জানেই না এই ঠিকানা। ভয়ে ভয়ে ঘরে ঢুকতেই দেখতে পায় ম্যাডিসনের বয়ফ্রেন্ড রায়ান এসেছে তাকে সারপ্রাইজ দিতে। ক্যাসি খুবই ঘাবড়ে যায়, আর রায়ানও খুব অবাক হয়ে যায়। ম্যাডিসনের বাড়িতে এই দুজন মেয়ে কে, আর ম্যাডিসনই বা কোথায় আছে? ক্যাসি তাড়াতাড়ি করে জেসিকাকে রুমে পাঠিয়ে দেয়। রায়ান জিজ্ঞেস করে সে কে আর ম্যাডিসন কোথায়। ক্যাসি বলে ম্যাডিসন ঘুরতে গেছে, আর সে ম্যাডিসনের সাথে এই বাড়িতেই থাকে। জেসিকা তাদের এই ঝামেলা শুনে বাইরে আসে। তারও কিছুটা অস্বাভাবিক লাগছে এটা ভেবে যে ক্যাসি তো বলেছিল সে একা থাকে, কিন্তু রাত্রি হওয়ায় তারা আর কোনো কথা বাড়ায় না। সকালে ক্যাসি ম্যাডিসনের ফোন থেকে রায়ানকে কল করে। এআই এর সাহায্যে টেক্সট লিখে সেটাকে ম্যাডিসনের ভয়েসে কনভার্ট করে রায়ানের সাথে কথা বলতে থাকে। সে রায়ানকে বলে এই বাড়ি থেকে চলে যেতে, তারা ব্রেকআপ করে নিয়েছে, ইটস অল ওভার। তবে রায়ান বলে ব্রেকআপ হোক আর যাই হোক সে সামনাসামনি করতে চায়, এই বলে ফোনটা রেখে দেয়। ক্যাসি বুঝতে পারছে না সে কি করবে। তখনই জেসিকা এসে বলে ঘুরতে যাবার কথা। রায়ান তার সাথে যেতে চায়, তবে ক্যাসি সে তো তাকে রায়ানের সাথে কোনোভাবেই একা ছাড়বে না। তাই তারা তিনজন মিলেই বেরিয়ে পড়ে সাইট সিং এর জন্য। বিচে এসে ক্যাসি যখন খাবারের অর্ডার করতে যায়, তখন রায়ান জেসিকাকে জিজ্ঞেস করে সে ক্যাসিকে কতদিন থেকে চেনে। জেসিকা জানায় 2-3 দিন হলো। তখন রায়ান বলে ম্যাডিসন কখনোই তার বাড়ি কারোর সাথে শেয়ার করে না, আর হোটেলে তার পাসপোর্ট চুরি হবার পর থেকে সে ক্যাসির সাথেই ছিল, তবে এখন সে ম্যাডিসনের সাথেও কথা বলতে পারছে না। এটা শুনে জেসিকা একটু চমকে যায়, কারণ এই একই ঘটনার জন্যই সেও ক্যাসির সাথে এসেছে। জেসিকার মনে জমতে শুরু করে সন্দেহ, আর ক্যাসি কোনো প্ল্যান খুঁজে পাচ্ছে না সে কি করবে। রাতে তারা নাইট ক্লাবে যায়। সেখানে জেসিকা ম্যাডিসনের ইনস্টা অ্যাকাউন্টে একটা ডিএম করে, জানায় তার সাথেও এমন চুরির ঘটনা হয়েছে, আর সে মনে করে ক্যাসির এতে হাত রয়েছে। এই টেক্সট করেই সে বেরিয়ে পড়ে। তবে ম্যাডিসনের অ্যাকাউন্ট তো ক্যাসির কাছে। সে ওই টেক্সট দেখে জেসিকার পিছু করে। ভিলাতে এসে জেসিকার নিয়ে আসা ওই ট্যাক্সি ড্রাইভারকে টাকা দিয়ে চলে যেতে বলে। এরপর ভেতরে এসে দেখতে পায় জেসিকা সুটকেস নিয়ে বেরিয়ে যাবার প্ল্যান করছে। ক্যাসিকে বলে সে একা কোথাও থাকতে চায়, তবে ক্যাসি তাকে ইনসিস্ট করতে থাকে এখানে থাকার জন্য। তখন জেসিকা তাকে মুখের উপর বলে দেয় সে ক্যাসিকে সুবিধের মনে করে না। তার মনে হয় সে ইচ্ছে করেই ম্যাডিসনের পাসপোর্ট চুরি করেছে, যাতে সে তার টাকা পয়সার সুবিধা নিতে পারে। এসব শুনে ক্যাসি রেগে যায়। তার শিকার হাতছাড়া হয়ে যাবে এটা সে কিছুতেই মেনে নিতে পারে না। তাই হঠাৎ করেই তাকে দেয়ালে ধাক্কা মারে, আর এতে জেসিকা ভীষণভাবে জখম হয়। এরপর সে জেসিকার গলায় তার হিল ঢুকিয়ে তাকে মেরে ফেলে। রক্তাক্ত তার ওই দেহকে ভরে ফেলে একটা সুটকেসে। মেঝেতে পড়ে থাকা রক্তগুলোকে পরিষ্কার করতেই থাকে। তবে তখনই রায়ান চলে আসে কয়েকজন ছেলেকে নিয়ে পার্টি করতে। ক্যাসি তাকে বলে ওই ছেলেদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে। রায়ান বলে এই বাড়িটা ম্যাডিসনের নামে, এই বাড়ির পেমেন্ট সে করে, তাই তাকে কোনো অর্ডার না দিতে। তবে ক্যাসি চিৎকার করে বলে এই বাড়িতে থাকার টাকাটা আমি পে করি। রায়ান কোনো কিছু না বলে চুপচাপ তার রুমে চলে যায়। ক্যাসি বুঝতে পারে এবার তার হাতে কোনো উপায় নেই রায়ানকে মেরে ফেলা ছাড়া। একটা ছুরি নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় রায়ানের ঘরের দিকে। আজই রায়ানের জীবনের শেষ রাত হতে চলেছে।
তবে হঠাৎই ফোনের নোটিফিকেশন বেজে ওঠে। দেখতে পায় রায়ান জেসিকা এবং ক্যাসির একটা ছবি পোস্ট করেছে ইনস্টাতে, যেখানে সে ক্যাসির সম্পর্কেও লিখেছে। সে বুঝতে পারে রায়ানকে হত্যা করা যাবে না, কারণ এতে পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদ করবে। সে রায়ানকে মারার প্ল্যানটা ক্যান্সেল করে দেয়। পরদিন সকালে সে রায়ানকে জানায় জেসিকা চলে গেছে, আর গত রাতের ব্যবহারের জন্য সে তার কাছে ক্ষমাও চায়। রায়ান দেখতে পায় ম্যাডিসন তার ইনস্টাতে ছবি পোস্ট করেছে, যেখানে সে নতুন বয়ফ্রেন্ডের সাথে অনেক খুশি আছে। এটা দেখে রায়ান খুবই আপসেট হয়ে যায়। আসলে এই ছবিটা ক্যাসি পোস্ট করেছে এআই দিয়ে তৈরি করে। রায়ান সোজা চলে যায় একটা লেকের ধারে। সে ম্যাডিসনের ছবিগুলোকেই দেখছিল। ক্যাসিও সেখানে আসে। রায়ান তাকে বলে, ম্যাডিসন তো এমন ছিল না, সে কেন হঠাৎ এমন করছে? ক্যাসি এবার তার নতুন চাল চালে। সে রায়ানকে বলে, যদি আমার জন্য কোনো ছেলে এত দূরে অন্য একটা দেশে আসতো আমাকে খুঁজতে, তাহলে আমি তাকে কখনোই ছেড়ে যেতাম না। তবে ম্যাডিসন যদি তোমায় বুঝতে না পারে, তাহলে তোমার তাকে ভুলে যাওয়াই উচিত। সে তোমাকে ডিজার্ভই করে না। রায়ান কোনো কিছু বলতে পারে না। রাতে ক্যাসি ড্রিঙ্কের সাথে ড্রাগ মিশিয়ে সেটা রায়ানকে দেয়। এই ড্রিঙ্ক নেবার জন্যই এখন রায়ান নেশার ঘরে রয়েছে। ক্যাসি তাকে বাড়িতে নিয়ে আসে, তার জামা কাপড় খোলে, এরপর নিজেরও জামা কাপড় খুলে একটা কন্ট্রাসেপটিক ছিঁড়ে মেঝেতে ফেলে রাখে। রায়ানের ফোনটা নিয়ে ইনস্টাগ্রামে করা তার ওই ছবিটাকে ডিলিট করে। এরপর এমনই নগ্ন অবস্থাতেই রায়ানকে জড়িয়ে ধরে তার পাশেই শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে রায়ান নিজেকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। সে ক্যাসিকে কিছু বলতে পারে না, বুঝতে পারে না সে কিভাবে এমনটা করলো। কোনো কথা না বলে সে বেরিয়ে পড়ে ম্যাডিসনকে খুঁজতে। সে চুপচাপ বেরিয়ে পড়ে ওই ভিলা ছেড়ে। আর ক্যাসিও এবার ম্যাডিসনের পরিচিতি ছেড়ে দেয়। তার পাসপোর্ট, জামা কাপড় সব কিছুই পুড়িয়ে ফেলে। অন্যদিকে রায়ান চলে যায় সেই জায়গায় যেখানে ম্যাডিসন তার নতুন বয়ফ্রেন্ডের সাথে ছবি পোস্ট করেছে। এটা আসলে ওই হোটেল যেখানে ম্যাডিসনের পাসপোর্ট চুরি হয়েছিল। রায়ান বসে বসে ভাবতে থাকে ম্যাডিসনের সাথে তার প্রথম দেখার কথা। ম্যাডিসনও যে একজন বড় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হতে পারে, এটা রায়ানই তাকে বুঝিয়েছিল। তারা কত ভালো সময় কাটিয়েছিল। এসব ভাবতে ভাবতেই সেখানে রুপার্ট নামের ওই লোকটি আসে, যে ম্যাডিসনের সাথে ফ্লার্ট করেছিল। সে রায়ানকে এত আপসেট দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। রায়ান ম্যাডিসনের গতকালের পোস্ট করা ছবিটি দেখিয়ে বলে সে এই মেয়েকে দেখেছে কিনা। রুপার্ট প্রথমে তাকে চিনতে পারছিল না। রায়ান যখন তার রুমের হওয়া চুরির কথা বলে, তখন রুপার্টের সমস্ত কিছু মনে পড়ে যায়। সে বলে ম্যাডিসন একটা মেয়ের সাথে তার পরদিনই বেরিয়ে গেছিল, যার গালে একটা বার্থ মার্ক ছিল। এরপর থেকে সে আর কখনোই ম্যাডিসনকে এখানে দেখেনি। রায়ান বলে সে 2-1 মধ্যে আবার এসেছিল, গতকালই সে এই ছবিটা পোস্ট করেছে। তখন রুপার্ট ওই ছবি দেখে, তাকে বলে এটা রেইনি সিজন চলছে, এখানে ছবির মতো এমন সানি ডে অনেক সপ্তাহ ধরেই হয়নি, তাহলে কি করে সে 2-1 মধ্যে এই ছবি তুলতে পারে। রায়ান চমকে যায়, তাহলে ম্যাডিসনের প্রোফাইলে এই ছবিটা কি করে এলো। সে ম্যাডিসনের ইনস্টা প্রোফাইল ভালো করে দেখে। সেখানে রিসেন্ট পাবলিশ করা ভিডিওটি বারবার দেখে তার একটু অন্যরকম লাগে। তাই জন্যই সে এই ভিডিওটিকে ফ্রেম বাই ফ্রেম দেখতে থাকে। এরপর সে যা দেখে তা দেখে একদমই শিউরে যায়। ভিডিওর একটা ফ্রেমে ম্যাডিসনের গালে হালকা ওই বার্থমার্ক দেখা যাচ্ছে, যেটা ক্যাসির গালে রয়েছে। আসলে এআই দিয়ে ফেসটা চেঞ্জ করার সময় ক্যাসি খুব একটা ভালো করে লক্ষ্য করেনি। রায়ানের বুঝতে দেরি হয় না কে ম্যাডিসনের ইনস্টা ইউজ করছে, তাই সে সোজা চলে আসে আবার ওই ভিলাতে। সেখানে এসেই সে ক্যাসির মাথায় আঘাত করে তাকে বেহুশ করে ফেলে। তার হাত পা বেঁধে তাকে জিজ্ঞেস করতে থাকে ম্যাডিসন কোথায় আছে। প্রথমে ক্যাসি নাটক করতে থাকলেও পরে বুঝতে পারে রায়ান সব বুঝে গেছে, তাই তার সামনে নাটক করে কোনো লাভ নেই। আর এই জন্যই বলতে থাকে সে তাকে ম্যাডিসনের কাছে নিয়ে যেতে পারবে। রায়ান তার হাত বেঁধেই তাকে সেখানে নিয়ে যেতে বলে। রাতেই তারা বেরিয়ে পড়ে ম্যাডিসনের কাছে যাওয়ার উদ্দেশ্যে। তখনই হঠাৎ করেই ক্যাসি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সমুদ্রে। এরপর তার হাতে বাঁধা ওই দড়িটা দিয়েই রায়ানের গলা চেপে ধরে। বাঁচার জন্য রায়ান অনেক চেষ্টা করে, তবে জলের নিচে থাকায় সে খুব একটা কিছু করতে পারে না। হাতে থাকা ছুরি দিয়ে ক্যাসিকে বারবার আঘাত করতে থাকে, তবে ক্যাসি কিছুতেই তাকে ছাড়ে না। এক পর্যায়ে রায়ানের মৃত্যু হয়ে যায়। ক্যাসি এতটাই সাইকো যে তার হাত পা এতটা কেটে গেলেও সে তার শিকারকে ছাড়েনি। পরদিন সে ম্যাডিসনের ইনস্টা অ্যাকাউন্টে রায়ানের নামে অনেক খারাপ খারাপ পোস্ট করে রায়ান কিভাবে রোজ দিন তাকে অ্যাবিউজ করত। আর সোশ্যাল মিডিয়া তো এমনই, এই সব জিনিস মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সমস্ত মানুষ কমেন্ট এবং শেয়ারের বন্যা বইয়ে দেয়, রায়ানকে গালাগাল করতে থাকে।
আর ক্যাসি নিশ্চিন্তে তার ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ে ওই আইল্যান্ডের উদ্দেশ্যে। সেখানে সে রায়ানের বডি কবর দিতে আসবে। যখন সে ওই দ্বীপে পৌঁছায় সে পুরো চমকে যায়। এখানে তো ম্যাডিসনের পচা গলা দেহ পড়ে থাকার কথা ছিল, কিন্তু নেই। ওই কাঠের গুঁড়িতে দেখতে পায় সেখানে ম্যাডিসন দাগ দিয়ে দিয়ে তার দিন গুনেছে। এক এক করে 38 দিন সে কাটিয়েছে এই দ্বীপে। ক্যাসি ভয় পেয়ে সোজা বোটে যায়। সেখান থেকে একটা হাতিয়ার নিয়ে প্রবেশ করে জঙ্গলে ম্যাডিসনের খোঁজে। পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজতে থাকে, তবে কোথাও ম্যাডিসনের খোঁজ পায় না। খুঁজতে খুঁজতে সে পৌঁছে যায় একদম চূড়ায়। তখনই হঠাৎ করেই পেছন থেকে ম্যাডিসন এসে তার মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে, আর এতে ক্যাসি লুটিয়ে পড়ে মাটিতে। 38টি দিন ধরে এই দ্বীপে মৃত্যুর সাথে লড়াই করে গেছে ম্যাডিসন। ক্ষুধা তৃষ্ণা তাকে রোজ একটু একটু করে মৃত্যুর মুখে ঠেলে দিলেও সে কখনোই হার মানেনি। এরপর বোটে এসে দেখতে পায় রায়ানের মৃতদেহ, তবে শোক প্রকাশ করার মতো ক্ষমতা তার কাছে নেই। মৃত্যুকে রোজ এত কাছ থেকে দেখেছে যে মৃত্যু দেখে তার যেন কোনো অনুভূতি নেই। অন্যদিকে ক্যাসির জ্ঞান ফিরে আসে। সে দৌড়ে চলে আসে বোটের কাছে, তবে ততক্ষণে ম্যাডিসন বোট নিয়ে চলে এসেছে। ম্যাডিসনকে যেই জায়গায় ফেলে রেখে এসেছিল ক্যাসি মৃত্যুর জন্য, আজ সে নিজে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে। আজ থেকে সে তার মৃত্যুর দিন গোনা শুরু করবে। আর এখানেই এই গল্পের শেষ হয়। এই গল্প আমাদের গুরুত্বপূর্ণ কিছু শেখায়। অচেনা দেশে অচেনা মানুষের সাথে বন্ধুত্ব ভালো জিনিস, তবে এতটাও বন্ধুত্ব ভালো নয়। এআই আমাদের কাজ অনেক সহজ করে দিলেও সেটা আমাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই গল্প ভালো করেই বোঝায়। ইনফ্লুয়েন্সার বা ইউটিউবাররা স্পন্সরশিপ করে, কেউ প্রয়োজনে, কেউ বিলাসিতার জন্য, আবার কেউ অডিয়েন্সদের ভালো কিছু উপহার দেবার জন্য। তবে অডিয়েন্সদের সব সময় বোঝা উচিত কোনটাতে তার ভালো হবে আর কোনটাতে খারাপ। তাই কোনো কিছু কেনা বা করার আগে একবার ভাবা উচিত তার এটা প্রয়োজন নাকি অপ্রয়োজনীয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং। বাই।